কাজ বাড়াতে পুলিশকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে চায় সংস্কার কমিশন। তারা একটা নিরপেক্ষ একটা অথরিটির অধীনে তারা কার্যক্রম করতে চায়, যেখানে তারা ফোর্সড হবে না যে এক্সিকিউটিভের অর্ডারে। তাদের অংশ হিসেবে আমি বলবো যে তাদের পক্ষ থেকে ঠিক আছে, বাট এটা আমাদের আইন কানুন বিবেচনা করে এটা কতটুকু সম্ভব হবে না হবে আমরা এটাকে দেখছি আর কি। আগামী সপ্তাহে জুলাই ঘোষণাপত্র জানালেন উপদেষ্টা মাহফুজ। যদি ওয়াইডার কনসালটেশনের ভিতরে 15 জানুয়ারি হয় 15 জানুয়ারি হতে পারে, কিন্তু সরকার যেটা চাচ্ছে যে সব পক্ষগুলোর সাথে এই কনসেনসাসের ভিত্তিতে করুক। এটা আমরা মনে করি শিক্ষার্থীরা ধৈর্য ধারণ করবে। বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে তুরস্ককে আহ্বান প্রধান উপদেষ্টার। ঢাকায় ডক্টর ওমের বোলাতের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সৌজন্য সাক্ষাৎ। আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন চাকরিচ্যুত বিডিআর এর স্বজনরা। পদযাত্রায় পুলিশের বাধা, সরকার দাবি না মানলে রোববার কঠোর কর্মসূচি। শেখ হাসিনার বিরুদ্ধে 2000-এর বেশি নেতাকর্মীকে ক্রস ফায়ারের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি। বিভাজনের চেষ্টা চলছে, অভিযোগ ফখরুলের। মোটরসাইকেল ইলেকট্রনিক্স পণ্যে আয়কর বাড়লে ক্ষতিগ্রস্ত হবে দেশীয় শিল্পের বিকাশ, বলছেন উদ্যোক্তারা। ভোক্তার উপর পড়বে বাড়তি চাপ। আমাদের নিউজ 24 সংবাদের সাথে আছে আমি সারা মেহজাবিন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। কাজের সক্ষমতা বাড়াতে মেট্রোপলিটন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা চায় পুলিশ, যা যৌক্তিক মনে করছে পুলিশ সংস্কার কমিশন। নিউজ 24-কে পুলিশ সংস্কার কমিশনের সদস্য আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, পুলিশের জবাবদিহিতা বাড়াতে আইনের সংশোধন সহ 15 থেকে 20টি সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেবেন 15 জানুয়ারি। পুলিশ যাতে ইচ্ছেমতো অস্ত্র ব্যবহার করতে না পারে সেই সুপারিশও থাকছে প্রস্তাবনায়। শাহনাজ ইয়াসমিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। পুলিশের কার্যক্রম নিয়ে মানুষের মধ্যে এমনিতেই নেতিবাচক ধারণা রয়েছে, অভিযোগ রয়েছে সেবা নিয়েও। পুলিশের উপর মানুষের আস্থার এই ঘাটতি আরও শক্তপোক্ত হয়েছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় থেকে। রাজনৈতিক লাঠিয়াল বাহিনী হয়ে নিরস্ত্র ছাত্র জনতার উপর চালানো হয়েছে নির্বিচারে গুলি, হতবাক করেছে দেশের মানুষকে। তাই অস্ত্র ব্যবহারে পুলিশের স্বেচ্ছাচারিতা বন্ধের সুপারিশ করতে যাচ্ছে সংস্কার কমিশন। আমাদের যে আন্দোলনের অবস্থায় সেখানে আপনি নিশ্চয়ই দেখেছেন যে কি ইনহিউম্যান ব্রুটালিটি, কিভাবে মানুষের গায়ে গুলি করা হয়েছে। এই গুলি করার কিন্তু অথরিটি পুলিশের নাই। হ্যাঁ, তো ফর মিসইউজ অফ পাওয়ার, কোন বল প্রয়োগ করবে, সে কোন আইনের ভিত্তিতে করতে পারে বা কিভাবে করতে পারে, সেটার একটা নির্দেশনা আমাদের একটা প্রস্তাবনা থাকবে। পুলিশ সংস্কারে সুপারিশ পেতে 3 অক্টোবর পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়। সাবেক সচিব সফররাজ হোসেনের নেতৃত্বাধীন 9 সদস্যের কমিশনের খসড়া প্রতিবেদনে পুলিশ সংস্কারের নানা দিক বলা হয়েছে। এর একটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। মহাপরিদর্শককে ম্যাজিস্ট্রেটের পূর্ণ ক্ষমতা দেওয়া থাকলেও তা অবারিত নয়। কমিশন সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদউদ্দিন আহমেদ নিউজ 24-কে বলেন, পুলিশের এই দাবি অযৌক্তিক নয়। তারা একটা নিরপেক্ষ একটা অথরিটির অধীনে তারা কার্যক্রম করতে চায়, যেখানে তারা ফোর্সড হবে না যে এক্সিকিউটিভের অর্ডারে। তাদের অংশ হিসেবে আমি বলবো যে তাদের পক্ষ থেকে ঠিক আছে, বাট এটা আমাদের আইন কানুন বিবেচনা করে এটা কতটুকু সম্ভব হবে না হবে আমরা এটাকে দেখছি আর কি। পুলিশকে জবাবদিহিতার আওতায় আনতে কিছু আইনের সংশোধন প্রয়োজন। পুলিশের জন্য করা সে ব্রিটিশ আইনের পরিবর্তন চায় কমিশন। পিস কিপিং মিশনে যে আমাদের এখানে যে লোকজন যায়, তারা কিন্তু ওখানে ওদের একটা আইন আছে, সেই আইন অনুযায়ী আমাদের পুলিশ কর্মকর্তাদেরকে ওইটাকে মেনে তাদের কার্যক্রম করতে হয়। আমরা ওইটাকে একটু আমাদের দেশে রেপ্লিকেট করার চিন্তা করছি, সো দ্যাট পুলিশ যা কিছু করতে পারবে না। দেশে এখন পুলিশের সংখ্যা 2,20,000। কমিশন মনে করে এই সংখ্যা আরও বাড়ানো সহ নারীদের জন্য নারী পুলিশ রাখতে হবে। তাই চাকরির অর্গানোগ্রাম পরিবর্তনের সুপারিশ কমিশনের। একটি জনবান্ধব পুলিশ বাহিনী তৈরি করা সহ পুলিশকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা সহ 15 থেকে 20টি সুপারিশ তৈরি করেছেন পুলিশ সংস্কার কমিশন, যা আগামী 15 জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে জমা দিবেন তারা। এবং পরবর্তীতে এই কমিশনের সুপারিশ নিয়ে কাজ করবে অন্তর্বর্তী সরকার। পুলিশ সংস্কার কমিশন প্রথম দিকে সচিবালয়ে কাজ করলো, এখন রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটের এই ভবনে সংস্কার কমিশন কাজ করছেন। তাদের সুপারিশ এখন শেষ পর্যায়ে, অপেক্ষা প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া।
শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের সময় নিয়ে সব পক্ষের সাথে আলোচনা করবে সরকার। এরপর আগামী সপ্তাহে প্রকাশের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। বলেন, শিক্ষার্থীদের প্রস্তাবনা ও সবার ঐকমত্যের ভিত্তিতেই ঘোষণাপত্র দেয়া হবে। ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনকে প্রাথমিক বিজয় হিসেবে মনে করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আর একে স্থায়ী রূপ দিতে গত 31 ডিসেম্বর ঘোষণাপত্র প্রণয়নের দাবিতে শহীদ মিনারে জড়ো হয় তারা। তবে সকল পক্ষের মতামতের ভিত্তিতে জুলাই আন্দোলনের ঘোষণাপত্র দেয়া হবে। সরকারের এমন বক্তব্যের পর সে অবস্থান থেকে সরে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। নতুন করে দাবি জানায় 15 জানুয়ারির মধ্যে তা প্রণয়নের। এমন বাস্তবতায় ঘোষণাপত্রে সম্ভাব্য সময় জানালেন জুলাই আন্দোলনের অন্যতম নেতা এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। যদি ওয়াইডার কনসালটেশনের ভিতরে 15 জানুয়ারি হয়, 15 জানুয়ারি হতে পারে, কিন্তু সরকার যেটা চাচ্ছে যে সব পক্ষগুলোর সাথে কনসেনসাসের ভিত্তিতে করুক। এখন সবার সাথে তো আসলে আমরা বসে কথা বলতে পারবো না, অনেক ফর্মালি ইনফর্মালি আমরা কথা বলবো। সেটা আমাদের কথা বলার বিভিন্ন ধরন আছে গভর্নমেন্টের পক্ষ থেকে, এটা আমরা করব। ঐকমত্যের ভিত্তিতে হবে এবং কেউ লেফট আউট হবে না। আমরা আশা করি যে আগামী সপ্তাহেই শুরু হবে এবং শেষ হয়ে যাবে আগামী সপ্তাহে। ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে আগামী জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় সম্পর্কেও ধারণা দেন উপদেষ্টা মাহফুজ। নির্বাচন বিষয়টা তো এরকম না যে আমরা আগামী মাসে দিয়ে দিচ্ছি বা 3 মাস পরে দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু কোনো সময়সীমা বলিনি। আমরা বলছি এই প্রস্তুতি চলমান আছে। এই প্রস্তুতির অনেকগুলো পর্ব থাকতে পারে। এটা প্রশাসনিকভাবে হয়তো আমরা প্রস্তুতি নিচ্ছি, হয়তো আমরা আইন শৃঙ্খলার প্রস্তুতি হয়তো নিচ্ছি না। তো আমরা বলছি যে আমাদের প্রস্তুতি আছে এবং আমাদের একটা দৃষ্টিভঙ্গি আছে যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হলে আমরা জনগণের কাছে নাগরিক সেবাগুলো দ্রুত পৌঁছে দিতে পারবো। এ সময় প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানান, আগামী ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া নিশ্চিত করবে সরকার। আগামী মাসের মধ্যে সবাই হাতে পাবেন। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা। বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে তুরস্ককে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, এজন্য প্রয়োজনীয় সকল সহযোগিতা দেবে সরকার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের বাণিজ্যমন্ত্রী ডক্টর ওমের বোলাতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে এলে তিনি এই আহ্বান জানান। এ সময় তুরস্কের মন্ত্রী বলেন, দেশটির সঙ্গে বাংলাদেশের সহযোগিতা শুধুমাত্র গার্মেন্টস শিল্পের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সহযোগিতার এই ক্ষেত্র প্রতিরক্ষা শিল্প, স্বাস্থ্যসেবা এবং ফার্মাসিউটিক্যাল শিল্পে বাড়ানোর আগ্রহ জানান তুরস্কের বাণিজ্যমন্ত্রী। চাকরিচ্যুতদের বিষয়ে ব্যবস্থা নিতে 2 ঘন্টা সময় বেঁধে দিয়ে শাহবাগ মোড়ের অবরোধ ছাড়েন আন্দোলনরত বিডিআর পরিবারের সদস্যরা। এতে পুনরায় যান চলাচল শুরু হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে তারা জানান, শুক্র ও শনিবার অনলাইনে গণসংযোগের পাশাপাশি দাবি মানা না হলে রবিবার পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন তারা। পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুতদের পুনর্বহাল সহ 3 দাবিতে বৃহস্পতিবার সারাদিন উত্তাল ছিল শহীদ মিনার থেকে শাহবাগ। ভুক্তভোগী বিডিআর সদস্যদের আন্দোলনে সংহতি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 3 দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ চালিয়ে আসা স্বজনরা পদযাত্রা করে শাহবাগ ব্লকেট করেন। পুলিশ তাতে বাধা দিলে আন্দোলনকারীরা রাস্তায় শুয়ে পড়েন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়, দুর্ভোগে পড়েন যাত্রীরা। জেলখানা যে সমস্ত ভাইরা বন্দী আছে দীর্ঘ 16টি বছর, তাদের নিঃশর্ত মুক্তি দিক এবং আমাদের যারা আমরা বাইরে আছি তাদের চাকরিতে পুনর্বহাল এবং সুযোগ সুবিধা সহ আমরা চাকরিতে ফিরে যেতে চাই। বিকেলে সচিবালয়ে সরকারের প্রতিনিধির সাথে বৈঠকে বসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। পরে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেন তিনি। বলেন, আন্দোলনের ফসল ঘরে না তুলে ফিরবেন না তারা। ক্ষতিগ্রস্ত বিডিআর এবং তাদের পরিবারের দাবিগুলোকে গণদাবিতে পরিণত করার জন্য গণসংযোগ কর্মসূচি অনলাইন অফলাইনে গণসংযোগ করা হবে, লিফলেট বিতরণ করা হবে এবং এটি শুক্র শনি 2 দিন চলবে প্রত্যেকটি জেলায় এবং আগামী রবিবার প্রতিটি জেলায় মানববন্ধন করা হবে এবং তার পরবর্তী যে কর্মসূচি রবিবারের পরে ঘোষণা করা হবে।
শুক্রবার ও শনিবার সারা দেশে জনসংযোগ, রবিবার মানববন্ধনের পাশাপাশি পরবর্তী কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলেও জানান তিনি। দাবি মানা না হলে সব শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে মাঠে নামার হুঁশিয়ারিও দেন মাহিন সরকার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনাদের কর্মসূচিগুলো আপনারা চালিয়ে যাবেন। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। গেল 16 বছরে বিএনপির 2276 জন নেতাকর্মীকে ক্রস ফায়ারে হত্যার দায়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথমবারের মতো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে বিএনপি। বিগত সময়ে দলটির 153 জন নেতাকর্মী গুম ও হত্যার অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করেছে দলটি। শেখ হাসিনা ছাড়াও এসব অপকর্মে সংশ্লিষ্টতার দায়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযুক্ত করা হয়েছে। বিগত 16 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সারা দেশে বিএনপি নেতাকর্মীদের ক্রস ফায়ারের নামে হত্যা ও গুমের ঘটনায় বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি লিখিত অভিযোগ দাখিল করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দুটি অভিযোগ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেয় বিএনপির একটি প্রতিনিধি দল। 2276 জনকে ক্রস ফায়ারের নামে হত্যার ঘটনায় 245 পৃষ্ঠার এই অভিযোগে বলা হয় 2008 থেকে 2025 সালের 5 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকতে মিথ্যা মামলা দিয়ে হাজারো বিএনপি নেতাকর্মীকে জেলে পাঠায়। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যবহার করে নেতাকর্মীদের অপহরণ, নির্যাতন, গুম ও হত্যা করা হয়। ট্রাইব্যুনালে দাখিল করা জেলাভিত্তিক তালিকা থেকে জানা যায় কক্সবাজারে 200 জন, চট্টগ্রামে 104, লক্ষ্মীপুর 88 জন ও কুমিল্লায় 73 জন হত্যা করা হয়। ঢাকা, ময়মনসিংহ, কুষ্টিয়া, ঝিনাইদহ, নোয়াখালী, ফেনী, খুলনা ও সাতক্ষীরায় ক্রসফায়ারে হত্যা করা হয় 50 জনেরও বেশি বিএনপি নেতাকর্মীকে। গুম করে, অপহরণ করে এ পর্যন্ত আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী 2276 জনকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্রস ফায়ারের নামে হত্যা করেছে। আমরা সুনির্দিষ্ট অভিযোগ প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট যারা আইন শৃঙ্খলা জড়িত আছে তাদের সহ এবং আওয়ামী লীগের যারা সন্ত্রাসীরা তাদের। এছাড়া ইলিয়াস আলী ও চৌধুরী আলম সহ 153 জনকে গুমের অভিযোগ করেন তারা। এই গুমকাণ্ডের মাস্টার মাইন্ড হিসেবে শেখ হাসিনাকে আসামি করা হয়েছে। আগামী দিনে এই বাংলাদেশের মানুষ যেন একটা ন্যায় বিচার পায় এবং যারা গুম হত্যা হয়েছে তাদের পরিবার যেন একটা ন্যায় বিচার এবং একটা সুন্দর বিচার পায়, এই জন্য মূলত আমরা এখানে এসেছি। বিএনপির এই অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। যে তাদের এই ভোটার হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। ক্ষমতা টিকে থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে। ঐক্যের বদলে জনমনে সৃষ্টি করা হচ্ছে বিভাজন, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, রাষ্ট্রীয় মর্যাদা ও জনগণের ভালোবাসা নিয়েই বিদেশ গেছেন খালেদা জিয়া। তিনি চিকিৎসার জন্য লন্ডনে গেলেন এবং গেলেন রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে। তাকে সি অফ করেছে এবং তারা পথে পথে লক্ষ লক্ষ মানুষ তাকে সি অফ করেছে ভালোবাসা থেকে। এবং তাকে যেভাবে আন্তর্জাতিকভাবে তিনি যে সম্মানটুকু পেয়েছেন, কোথাও বাধা পেতে হয়নি আমাদেরকে। আমরা যেখানেই বলেছি যে এটা আমাদের দরকার, সাথে সাথে করে দিয়েছে। দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, এখন সাংবাদিকদের নির্ভয়ে সঠিক দায়িত্ব পালন করতে হবে বলে জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। দৈনিক কালের কণ্ঠের 15তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে কথা বলেন তিনি। অনুষ্ঠানে জুলাই বিপ্লবে শহীদ 5 সাংবাদিকের পরিবারকে সম্মাননা প্রদানের পাশাপাশি 1 কোটি টাকা সহায়তার ঘোষণা দেন তিনি। এদিকে 16 বছরে পদার্পণ করা কালের কণ্ঠের প্রতি শুভ কামনা জানান দেশের বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্বরা। আংশিক নয়, পুরো সত্য জানানোর অঙ্গীকার নিয়ে 2010 সালের 10 জানুয়ারি পথ চলা শুরু করে জাতীয় দৈনিক কালের কণ্ঠ। পাঠকের আস্থা ও ভালোবাসায় জনপ্রিয় এই পত্রিকাটির 15 বছর পূর্তি হচ্ছে। এ উপলক্ষে বর্ণিল সাজে সজ্জিত করা হয় বসুন্ধরার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ প্রাঙ্গণ। বিকেলে কালের কণ্ঠ অফিসে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আসেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। অনুষ্ঠানের শুরুতেই জুলাই বিপ্লবে শহীদ 5 সাংবাদিকের পরিবারকে সম্মাননা তুলে দেন তিনি। শাকিল হোসেন চির অম্লান হয়ে থাকবেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তিনি প্রাণ হারিয়েছেন। এমন দুর্দিনে পাশে দাঁড়ানোয় বসুন্ধরা গ্রুপের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানান শহীদ পরিবারের সদস্যরা। আমার ছেলে মাথা থেকে মগজ বের হয়ে গেছিল, এই ছবিটা আমি দেখিনি,
আমি গতকালকে যখন এই ছবিটা দেখেছি, গতকাল থেকে আমি ভালো নেই। যারা এভাবে ওরা এত নৃশংসভাবে গুলি করছে, আমি তাদের এই হত্যার বিচার চাই। স্মরণ করেছেন, করতেছেন, এই জন্য আপনাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে খাটে করার মতো না। প্রতিষ্ঠার ১৬তম বছরে এসে অতীতের মতোই কালের কণ্ঠ মানুষের আস্থা ধরে রাখবে এমন প্রত্যয় ব্যক্ত করেন দেশের বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্বরা। সমাজের দর্পণ হচ্ছে গণমাধ্যম, অসংখ্য গণমাধ্যম তিনি তৈরি করেছেন এবং দেখে শুধু গণমাধ্যম তৈরি, তার যে একটা প্রেম আছে গণমাধ্যমে, সেটা আছে বহিঃপ্রকাশ দিয়ে আমাদের সাংবাদিকরা যখন বিপদগ্রস্ত হন, কষ্টে থাকেন, তখন উনি পাশে দাঁড়ান। ধারাবাহিক রিপোর্ট করেই কিন্তু সরকারের পতন ত্বরান্বিত করেছিল। এটা এই জন্য বললাম যে আমাদের কর্তৃপক্ষ, আমাদের মালিক পক্ষ কোনো সময় আমাদের বাধা দেয়নি রিপোর্টিং এ। ডক্টর ইউনূস কিন্তু বলছেন যে আমাদের সরকার তো সবাইকে চাকরি দিতে পারবে না, উদ্যোক্তা হতে হবে বাঙালিকে। সেই হিসেবে বোধহয় দেশের ১ নম্বর উদ্যোক্তা মিস্টার আকবর সোবহান। এ সময় সাংবাদিকদের নির্ভয়ে সংবাদ প্রকাশের আহ্বান জানান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান। আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি, এই দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। আজকে মিডিয়াতে কোনো বাধা নাই, যার যা মন চায় তাই লিখতে পারে। ডক্টর ইউনূসও বলেছে যে আপনারা যা পারেন সমালোচনা করেন, তবু আমি বলবো যে মিথ্যা না, সত্য যত অপ্রিয় হোক সেটা আপনারা বলেন, লিখেন, এতে সমগ্র দেশ, সমগ্র জাতি উন্নতি হবে। পরে আগতদের নিয়ে কালের কণ্ঠের জন্মদিনের কেক কাটেন আহমেদ আকবর সোবহান। নিহত ৫ সাংবাদিকের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় ১ কোটি টাকার অনুদান ঘোষণা করেন বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান। আমি ১ কোটি টাকা দিয়ে দেবো, এটা ফিক্সড ডিপোজিট। এখান থেকে যে প্রফিটটা, ওইটা দিয়ে আপনারা ছেলে মেয়ে যাদের বাচ্চা আছে ওদের লালন পালন ইনশাল্লাহ হবে। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। দুদকের জালে এবার শেখ হাসিনার ভাগ্নে মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী ও তার স্ত্রী। ক্ষমতার অপব্যবহার করে নিক্সন দম্পতি ২০ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন করেছেন অভিযোগ। বৃহস্পতিবার মামলা করে দুদক। দুদক মহাপরিচালক জানান, নামে বেনামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে সাবেক মন্ত্রী এমপিরা অস্বাভাবিক লেনদেন করেছেন। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে শেখ হাসিনা ও তার পরিবারের নামে প্লট বরাদ্দের তথ্য প্রমাণ পায় দুদক। এরপর থেকে শেখ হাসিনা পরিবারের বাকি সদস্যদের সম্পদ ঘিরে চলছে আলোচনা। দুদকের জালে এবার ধরা পড়লেন শেখ হাসিনার ভাগ্নে ফরিদপুর ৪ আসনের সাবেক এমপি নিক্সন চৌধুরীও। অভিযোগ আছে, ক্ষমতার দাপটে বিপুল অর্থ বৈভবের মালিক বনে যান নিক্সন চৌধুরী ও তার স্ত্রী তারিন। প্রাথমিক অনুসন্ধানে নিক্সন দম্পতির ৩,১০০ কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পায় অনুসন্ধান কর্মকর্তা। একই সাথে তাদের প্রায় ২০ কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ মেলে অনুসন্ধানে। পরে এই দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। মিসেস তারিন হোসেন ও জনাব মুজিবুর রহমান চৌধুরীর বিরুদ্ধে অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে তার অপরাধলব্ধ অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের দায়ে একটি মামলা রুজু করা হয়েছে। এদিন প্রায় ১৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয় নরসিংদী ২ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান ও তার স্ত্রী আফরোজা সুলতানার বিরুদ্ধেও। এই সংক্রান্ত আপনি যে বিষয়ে এ সময় দুদক মহাপরিচালক জানান, নামে বেনামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে সাবেক মন্ত্রী এমপিরা যে অস্বাভাবিক লেনদেন করেছে, সেই লেনদেন ঠেকানোর দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের। জনাব আনোয়ারুল আশরাফ খান সাবেক সংসদ সদস্য, নরসিংদী ২ সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত ১১ কোটি ৮২ লক্ষ টাকারও বেশি সম্পদ অর্জন এবং অবৈধভাবে ৪৪১ কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের অভিযোগে একটি মামলা রুজু করা হয়েছে। অনুসন্ধানে বেরিয়ে আসা সম্পদের বাইরেও যদি দেশে বিদেশে আর কোনো সম্পদের খোঁজ মেলে, তবে অভিযোগপত্রে তা অন্তর্ভুক্ত করা হবে। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। ৪৩তম বিসিএস এ বাদ পড়া ২২৭ জনের মধ্যে বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন শিগগিরই, এমন তথ্য দিলেন জনপ্রশাসন সচিব মুখলেসুর রহমান। জানান, কারো বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী বা ফৌজদারি অপরাধ না থাকলে তারা চাকরি ফিরে পাবেন। সচিবালয়ে সংক্রান্ত বৈঠক শেষে তিনি বলেন, যারা বাদ পড়েন তাদের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ ছিল এসব নিয়ে তদন্ত শেষ হয়েছে।
প্রজ্ঞাপন বাতিল ও নতুন প্রজ্ঞাপন 43তম বিসিএস নিয়োগ নিয়ে চলছে বিতর্ক। গত 15 অক্টোবরের প্রজ্ঞাপন বাতিল করে সোমবার নতুন করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বিভিন্ন ক্যাডারে 168 জন প্রার্থী বাদ পড়েন। তারও আগে গত 15 অক্টোবর যে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল সেখানে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েছিলেন 99 জন। সব মিলিয়ে 43তম বিসিএস থেকে বাদ পড়েছেন মোট 267 জন। তাদের মধ্যে 227 জন গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে এবং 40 জন স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত থাকার জন্য বাদ পড়েছেন বলে জানায় মন্ত্রণালয়। পরীক্ষার্থীদের আন্দোলন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে এ বিষয়ে পুনরায় তদন্ত করার সিদ্ধান্ত নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। 227 জনকে দিয়ে আমরা পুনর্বিবেচনা করার জন্য আমরা যেটাকে বলি ইনভেস্টিগেশন অথবা তদন্ত এই কাজ করে আমাদের একটা পর্যায়ে আসলো। আমরা আশাবাদী এই যে 227 বললাম এর মেজরিটি, মোর দ্যান মেজরিটি আপনারা এই যেভাবে বিজ্ঞাপন জারি হয়েছে যারা নর্মাল তাদের পক্ষেও জারি হবে। জনপ্রশাসন সচিব বলেন, বাদ পড়া 227 জনের মধ্যে ফৌজদারি অপরাধে জড়িত ছাড়া বাকিরা চাকরিতে যোগ দিতে পারবেন দ্রুতই। বৃহস্পতিবার দুপুরে সচিবালয় এ বিষয়ে গোয়েন্দাদের সাথে বৈঠক শেষে তিনি এসব তথ্য জানান। আমরা যেটা বলি ফৌজদারি অপরাধ, রাষ্ট্রদ্রোহী অপরাধ, অথবা স্কুল কলেজ ইউনিভার্সিটি বহিষ্কৃত হয়েছিল, অথবা এমন কোনো ধরনের হিডেন অপরাধ সে করেছে যেটা সামনে আসছে, এরা ছাড়া বাকি আমি মনে করি এদের নিয়োগ প্রাপ্তিতে শুধু একটা প্রক্রিয়ার ব্যাপার, দে উইল গেট ইট। এবারের বাজেটেই সব সরকারি চাকরির জন্য মহার্ঘ ভাতা বরাদ্দ দেওয়া হবে বলেও জানান সচিব। কাজ শুরু হয়েছে, মিটিং আমরা হয়েছে, 2টা মিটিং হয়েছে। মহার্ঘ ভাতাটা ভেরি রিসেন্টলি হবে। এবার একটা যেটা ব্যতিক্রম হবে, আগে মহার্ঘ ভাতা পেনশনাররা পেত না, এবার পেনশনাররাও মহার্ঘ ভাতা পাবে এবং একটা রিজনেবল পাবে এবং পরের বছর যখন তার ইনক্রিমেন্টের সময় আসবে এই মহার্ঘ ভাতাটা তার বেসিকের সাথে যোগ হবে। সাময়িকভাবে নিয়োগের জন্য অনুপযুক্ত 227 জনের মধ্যে যে কেউ পুনর্বিবেচনার আবেদন করলে তা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে পাঠানো চিঠির জবাব এখনো পায়নি ঢাকা। সাপ্তাহিক ব্রিফিংয়ে সব কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। আমরা আমাদের অনুরোধ জানিয়েছি, আমরা ফেরত চেয়েছি, আমরা ভারতের উত্তরের জন্য অপেক্ষা করব। এর মাঝখানে কি হবে বা এটার কূটনৈতিক রীতিনীতি কি, এটা মানে আপনাদের জন্য ওপেন ফর ইন্টারপ্রিটেশন। কূটনীতির ধরাবাঁধা অনেক কিছুই থাকে না, এটা এরকম একটা পরিস্থিতি। এবছর প্রতি হজ এজেন্সির জন্য সর্বনিম্ন হজযাত্রীর সংখ্যা 2000 থেকে কমিয়ে 1000 নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। বৃহস্পতিবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা বলেন, 2026 সাল থেকে পুনরায় বাংলাদেশি প্রতি হজ এজেন্সির সর্বনিম্ন হজযাত্রীর সংখ্যা হবে 2000। উপদেষ্টা বলেন, এই বিষয়ে সৌদি সরকারের সাথে দফায় দফায় আলোচনা হয়েছে। এবছর 5200 জন সরকারিভাবে এবং 81900 জন হজে যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়। সৌদি সরকারের মাননীয় হজ ওমরা মন্ত্রী আমাকে একটি ডিও পত্র পাঠিয়েছেন। এ পত্রে তিনি লিখেছেন, গত 6 অক্টোবর 2024 তারিখের আলোচনায় আপনার অনুরোধের প্রেক্ষিতে হজ এজেন্সির প্রতি সর্বনিম্ন হজযাত্রী সংখ্যা 2000 জন হতে কমিয়ে 1000 নির্ধারণ করা হলো। মোটরসাইকেল ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী শিল্পে আয়কর বৃদ্ধির সিদ্ধান্ত দেশীয় শিল্পের বিকাশকে ক্ষতিগ্রস্ত করবে বলে মনে করছেন উদ্যোক্তারা। এর ফলে বাধাগ্রস্ত হবে বেসরকারি বিনিয়োগও। অর্থনীতিবিদরা বলছেন, বাড়তি করের বোঝা বহন করতে হবে ভোক্তাকে, যা সাধারণ মানুষকে আরও চাপে ফেলবে। অর্থনীতির অগ্রগতির সাথে পাল্লা দিয়ে দেশে বেড়েছে ইলেকট্রনিক্স পণ্যের ব্যবহার। তবে 1 দশক আগেও চাহিদার প্রায় পুরোটাই ছিল আমদানি নির্ভর। সেই নির্ভরতা কমাতে এগিয়ে আসে সরকার। ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন ও যন্ত্রপাতি আমদানিতে দেয়া হয় শুল্ক ছাড়, যাকে কাজে লাগিয়ে এই খাতে বড় অঙ্কের বিনিয়োগ নিয়ে আসে অনেক দেশি বিদেশি প্রতিষ্ঠান। হিসেব বলছে, বর্তমানে এই ধরনের শিল্পে বিদ্যমান কর্পোরেট কর হার 10%। শিল্পের যন্ত্রপাতি ও উপকরণ আমদানিতে দিতে হয় 2% অগ্রিম আয়কর। তো লোকালি ডোমেস্টিক্যালি এগুলো প্রডিউস করা হচ্ছিল, এটা একটু কম দাম হলেও ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট কিন্তু পাচ্ছিল ক্রেতারা। তো এটা ডিমান্ড বেড়েছে, এখানে অনেকগুলো লোকাল কোম্পানি বিশ্বমানের কোম্পানিতে পরিণত হয়েছে। তারপর আমরা দেখছিলাম যে এক্সপোর্টও করছে।
তবে এবার ইলেকট্রনিক্স শিল্পে আয়কর বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফ্রিজ, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, কম্প্রেসার ও মোটরসাইকেল তৈরির প্রতিষ্ঠানের কর্পোরেট কর হার বাড়িয়ে 20% করা হয়েছে, যা কার্যকর হবে আগামী অর্থ বছর থেকে। এতে দেশীয় শিল্পের বিকাশ বাধাগ্রস্ত হবে বলে শঙ্কা ব্যবসায়ীদের। ভ্যাটের এটা এখন না করে সামনের দিনগুলোতে যদি করতো তাহলে কিন্তু এটা ভালো হতো, কারণ এখানে এখনও ইনভেস্টমেন্ট অনেক স্কোপ আছে, কিন্তু যখন ভ্যাটটা এখানে অ্যাড হবে তখন কিন্তু ডিমান্ড কিছুটা হলেও কমবে। এর আগে অর্ধশতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর ও শুল্ক কর বৃদ্ধির সিদ্ধান্ত নেয় সরকার। বিশ্লেষকরা বলছেন, কর বাড়ালে তা শেষ পর্যন্ত ভোক্তাকেই বহন করতে হবে, যা মূল্যস্ফীতির চাপে থাকা সাধারণ মানুষের কষ্ট বাড়াবে আরেক দফা। এই সময়ে একটা প্রয়োজনীয়তা দেখা দিয়েছে আমাদের, যেহেতু রাজস্ব আদায় কম হচ্ছে সেটার কারণে, এবং IMF-এরও শর্ত আছে। তবে অবশ্যই আমাদের স্থানীয় যে শিল্প এগুলো কিন্তু এখন গড়ে উঠছে, ইলেকট্রনিক শিল্পটা কিন্তু এখনো ম্যাচিউরড হয় নাই। এসব শিল্পে আমাদের প্রণোদনা, তারা যাতে এনকারেজড হয় সেটা আমাদের কিন্তু দেখতে হবে। করের হার রেট নির্ধারণ হয় কেন? যে ইকোনমিতে একটা ডিস্ট্রিবিউশন হোক, ডিস্ট্রিবিউশন অফ জাস্টিস হোক, এবং মানুষ স্বল্প দামে জিনিসপত্র পাক। সন্দেহ নাই জিনিসপত্রের দাম বাড়বে। রাজস্ব আদায় বাড়াতে করের আওতা বৃদ্ধি ও এনবিআরকে আরো শক্তিশালী করার তাগিদ বিশ্লেষকদের। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা। ক্ষুদ্র মাঝারি রেস্তোরাঁ খাতের ভ্যাটের হার 5% অপরিবর্তিত রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব ইমরান হাসান বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর শর্তে ভ্যাট 3 গুণ বাড়ানোর সিদ্ধান্ত অযৌক্তিক। তারা সরকারের কাছে পূর্বে 5% ভ্যাট ফিরিয়ে আনার দাবি জানান, না হলে একদিনের জন্য রেস্তোরাঁ বন্ধের হুঁশিয়ারি দেন। ইউটিলিটি কিভাবে দিব? আমার প্রফিট কোথায়? আমাদের কোনো প্রফিট, আপনি যেই পর্যায়ে ট্যাক্সেশন নির্ধারণ করেন, যেই ওয়েতে, সেই ওয়েতে ভ্যাট যদি আমি দেই পুরোটা, কাস্টমার তো দেয় না, আমি যদি পুরো ভ্যাট দিই আদায় করেও, ওই ট্যাক্স দিতে হলে আমার ঘর বাড়ি বিক্রি করে ট্যাক্স দিতে হবে। বর্ধিত হারে ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার না হলে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রেস্তোরাঁ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার্থে প্রতীকী হিসাবে একদিনের জন্য সারা বাংলাদেশের রেস্তোরাঁ সমূহ বন্ধের কর্মসূচি গ্রহণ করা হবে। তাতেও যদি সরকার তার সিদ্ধান্ত থেকে সরে না আসে, তাহলে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হবে। এবার আন্তর্জাতিক। পশ্চিমাদের সাথে উত্তেজনার মধ্যে ইরান পারমাণবিক স্থাপনার কাছে সামরিক মহড়া শুরু করেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে যৌথ এই মহড়ায় অংশ নিচ্ছে সেনাবাহিনী এবং বিপ্লবী গার্ড বাহিনী। ইস্পাহান প্রদেশে শুরু হওয়া এই মহড়ায় ক্ষেপণাস্ত্র রাডারের প্রদর্শন করা হয়েছে। ইরান জানায় এটি নতুন নিরাপত্তা হুমকির প্রতিক্রিয়া এবং মার্চের মাঝামাঝি পর্যন্ত চলবে। ইরানের দক্ষিণাঞ্চলের ইস্পাহান প্রদেশে স্থানীয় সময় বুধবার শুরু হয়েছে দুই বাহিনীর প্রথম ধাপের মহড়া। এতে প্রদর্শিত হয় বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র এবং রাডার, যা ইরানের অস্ত্রভান্ডারে মজুত রয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান হোসেন সালামি জানান, যুদ্ধক্ষেত্রের বাস্তব পরিস্থিতির সাথে সঙ্গতিপূর্ণ পরিবেশে অস্ত্রের সক্ষমতা পরীক্ষা করা জরুরি ছিল। এই মহড়া নতুন নিরাপত্তা হুমকির প্রতিক্রিয়া হিসেবে পরিচালিত হচ্ছে, যা মার্চের মাঝামাঝি পর্যন্ত ইরানের অন্যান্য অংশেও বিস্তৃত হবে। গেল অক্টোবরে ইরানের ভেতরে হামলা চালিয়ে দেশটির আকাশ প্রতিরক্ষায় আঘাত হানার দাবি করেছে ইসরায়েল। এতে ইরানের আকাশ প্রতিরক্ষা এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করে তেল আবিব। চন্দ্রা, নিউজ 24। বাংলাদেশে প্রথমবারের মতো গ্রামীণ ফোন নিয়ে এসেছে ওয়্যারলেস ব্রডব্যান্ড কানেকশন GP-Fi আনলিমিটেড। তাই এখন কোনো তারের ঝামেলা ছাড়াই আপনি নিতে পারবেন ওয়াইফাই কানেকশন, যেখানে পাবেন 40 Mbps পর্যন্ত স্পিড এবং কানেক্ট করতে পারবেন 32টি পর্যন্ত ডিভাইস। বিস্তারিত জানতে পারবেন গ্রামীণ ফোনের ওয়েবসাইটে। আর এই ছিল নিউজ 24 সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।